প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর যারা আছো তাদের বার্ষিক পরীক্ষা শুরু হয়ে যাবে আগামীকাল থেকে। সো তোমাদের বার্ষিক পরীক্ষায় বিজ্ঞান বিষয়ে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটা সাবজেক্ট ইনক্লুডেড নতুন কারিকুলাম অনুসারে। নতুন কারিকুলাম যদিও থাকতেছে না আগামী বছর থেকে, তোমরাই ফার্স্ট ব্যাচ, তোমরাই লাস্ট ব্যাচ। বাট এখন কথা হচ্ছে কি যে তোমাদের এই বিজ্ঞান বইয়ে তিনটা সাবজেক্ট ইনক্লুডেড, এর ভিতরে 4, 5, 6, 7 এই চারটা চ্যাপ্টার কেমিস্ট্রির চ্যাপ্টার। এখন 7 নম্বর যে চ্যাপ্টারটা আছে তার নাম হচ্ছে রাসায়নিক বন্ধন, যেখানে আমরা আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, হাইড্রোজেন বন্ধন এগুলো নিয়ে আলোচনা করেছি। তো আমি যেটা দেখলাম ম্যাক্সিমাম স্টুডেন্ট এই আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন এই জায়গাটাতে আসলে খুব প্যারা খায়, খুব পেইন খায়। সো তোমাদের উদ্দেশ্যে, তোমাদের যাতে ফাইনাল পরীক্ষাটা ভালো হয় তোমাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা করা। সো আমি আশা করবো তোমরা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে, তাহলে তোমার পরীক্ষার আগে খুব সুন্দর মতো আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন একদম ক্লিয়ার হয়ে যাবে। এবং আমি কথা দিচ্ছি যে তুমি শিওর থাকো তোমার পরীক্ষার প্রশ্নে তুমি এই আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধন থেকে একটা কোশ্চেন মাস্ট পাবা। সেটা দৃশ্যপটবিহীন হতে পারে, আবার দৃশ্যপট যুক্ত হতে পারে, আবার ব্যাখ্যামূলক হতে পারে, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর হতে পারে, এক কথায় হতে পারে। বাট শিওর থাকো যে এখান থেকে তোমার প্রশ্ন হচ্ছে, এমসিকিউ হচ্ছে, যে কোনো একটা জায়গাতে এখান থেকে প্রশ্ন শিওর হচ্ছে। কারণ এই টপিকটা কেমিস্ট্রির খুব ফান্ডামেন্টাল একটা টপিক, যে আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, এবং এই টপিকটা ক্লাস 9-এই শিখতে হবে। এটার অ্যাডভান্স লেভেল তুমি হয়তো ইন্টারমিডিয়েটে গিয়ে শিখবে। আচ্ছা, সো আমরা কথা না বলে আমরা পড়া শুরু করি। সো ভিডিওটা তোমরা 1.25 স্পিডে দেখবে, তাহলে তোমার আর কি টাইমও সেভ হবে এবং সবকিছু ক্লিয়ারলি দ্রুত হয়ে যাবে। ওকে, আচ্ছা তাহলে শুরু করা যাক। ওকে, আচ্ছা ঠিক আছে। প্রথম কথা হচ্ছে, দেখো খুবই সংক্ষেপে বলি আর কি, যে মাথায় রাখবা প্রত্যেকটা মৌল ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে স্থিতিশীল অবস্থায় আসতে চায়। প্রত্যেকটা মৌল, ফর এক্সাম্পল সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে স্থিতিশীল অবস্থায় আসবে। এখন তোমার মনে কোশ্চেন আসতে পারে যে ভাইয়া স্থিতিশীল অবস্থা মানে কি? স্থিতিশীল অবস্থা মানে যে এখানে এনার্জি কম। আসলে একটু সংক্ষেপে বুঝাই দিই। ফর এক্সাম্পল মনে করো যে তুমি ভাত খেয়ে আসছো, সো ভাত খাওয়ার পরে তোমার গায়ে একটা এনার্জি থাকবে স্বাভাবিক, তাই না? এখন যদি তোমাকে বলা হয় যে যাও মারামারি করো, তুমি খুব এনার্জি নিয়ে মারামারি শুরু করবে, রাইট? বাট যদি তোমার পেটে ক্ষুধা থাকে তাহলে কি তোমার গায়ে এনার্জি থাকবে? থাকবে না। তাহলে ওই অবস্থায় আমি যদি তোমাকে বলি যাও মারামারি করো, তুমি কি মারামারি করতে পারবে? পারবে না। তো ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো এরকম যে তোমার গায়ে যখন এনার্জি আছে তখন তুমি মারামারি করতেছো, তুমি অরাজকতা সৃষ্টি করতেছো। ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি অস্থিতিশীল তখন। আর যখন তোমার পেটে ক্ষুধা আছে, অর্থাৎ এনার্জি যখন তোমার গায়ে কম, তখন তুমি মারামারি করতে পারতেছ না। দ্যাট মিন্স তুমি চুপচাপ, শান্ত, স্থির, স্থিতিশীল অবস্থা এটা। সো মাথায় রাখবা যখন এনার্জি বেশি তখন তুমি অস্থিতিশীল বা সেই বস্তুটা অস্থিতিশীল, আর যখন এনার্জি কম সেই বস্তুটা বা সেই পদার্থ বা সেই মৌল স্থিতিশীল। এখন এই অস্থিতিশীল অবস্থা থেকে স্থিতিশীল অবস্থায় কিভাবে আসবে? অস্থিতিশীল অবস্থা থেকে স্থিতিশীল অবস্থায় আসার জন্য নেচারের যে নিয়ম সেটা হচ্ছে তোমার হয় ইলেকট্রন ত্যাগ করবে, আদারওয়াইজ ইলেকট্রন গ্রহণ করবে, অথবা ইলেকট্রন শেয়ার করবে। আচ্ছা, তো ইলেকট্রন ত্যাগ, ইলেকট্রন শেয়ার, ইলেকট্রন গ্রহণ মাথার উপর দিয়ে যাচ্ছে? ধৈর্য ধরো, মাথার উপর দিয়ে যাবে না, একটু ধৈর্য ধরো, এগুলো সবই এক্সপ্লেন করব। তবে যৌগ গঠনের দুইটা ফান্ডামেন্টাল শর্ত আছে। এই যে আয়নিক বন্ধন বা সমযোজী বন্ধন, এই সমযোজী বন্ধনের দুইটা ফান্ডামেন্টাল শর্ত আছে। কি ফান্ডামেন্টাল শর্ত? দেখো, প্রথম যে শর্ত, সেই প্রথম শর্তটা হচ্ছে তোমার অষ্টকের নিয়ম। কিসের নিয়ম ভাইয়া? অষ্টকের নিয়ম। অষ্টক, অষ্টক শুনে আমরা কি বুঝতেছি? 8। অষ্টক শুনে আমরা কি বুঝতেছি? 8। অষ্টক মানে হচ্ছে 8, অর্থাৎ প্রত্যেকটা মৌল তার সর্বশেষ কক্ষপথে 8টার ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায়। কয়টা ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায়? 8টার ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায়। অর্থাৎ আমি যদি একটু তোমাকে সিম্পলি বুঝাই, ফর এক্সাম্পল দেখো সোডিয়ামের কথা তুমি যদি চিন্তা করো, সোডিয়ামের কয়টা ইলেকট্রন? 11টা ইলেকট্রন। ইলেকট্রন বিন্যাস করো 1s2, 2s2, 2p6, 3s1। এখন খেয়াল করো সর্বশেষ কক্ষপথ কোনটা? এই যে সর্বশেষ কক্ষপথ হচ্ছে তোমার 3s1। আচ্ছা, এখন তুমি মনে মনে এই 3s1 এটাকে বাদ দিয়ে দাও।
যদি মনে মনে বাদ দাও তাহলে দেখো তো তোমার সর্বশেষ কক্ষপথ কোনটা হচ্ছে, তোমার সর্বশেষ কক্ষপথ নিশ্চয়ই এইটা হচ্ছে 2s2 এবং 2p6, রাইট? আচ্ছা 2s এ কয়টা ইলেকট্রন আছে? 2টা। 2p তে কয়টা ইলেকট্রন আছে? 6টা। 6 আর 2 কত হয়? 8, তাই না? তাহলে দেখো সোডিয়ামের ক্ষেত্রে সোডিয়াম যদি 3s1 এই একটা ইলেকট্রনকে ত্যাগ করে দেয়, কি করে দেয়? ত্যাগ করে দেয়। ত্যাগ করে দিলে পরে তার সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন হচ্ছে? 8টা ইলেকট্রন হচ্ছে। এখন মাথায় রাখবে এই যে 8টা ইলেকট্রন বিন্যাস এটা কার থাকে? পর্যায় সারণীতে গ্রুপ 18 যে মৌলগুলো আছে, গ্রুপ 18 মৌলগুলোকে আমরা বলি নিষ্ক্রিয় গ্যাস, এবং এদের সর্বশেষ কক্ষপথে সর্বদা 8টা ইলেকট্রন থাকে। কয়টা ইলেকট্রন থাকে? 8টা ইলেকট্রন থাকে। ওকে ফাইন, একটু দেখাই। তুমি নিয়নের কথা চিন্তা করো। নিয়ন হচ্ছে তোমার একটা নিষ্ক্রিয় গ্যাস যার অবস্থান হচ্ছে গ্রুপ 18 তে। নিয়নের ইলেকট্রন বিন্যাস দেখলে তুমি দেখবা 1s2 2s2 2p6। আচ্ছা তুমি আর্গনের কথা চিন্তা করো। আর্গনের তুমি যদি ইলেকট্রন বিন্যাস করো, আর্গনের ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ কক্ষপথে পাবা 3s2 3p6। দেখো এখানে সোডিয়ামের ক্ষেত্রে নিয়নের ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথে 2s2 এবং 2p6 8টা ইলেকট্রন আছে। আর্গনের ক্ষেত্রে 3s2 3p6 কয়টা ইলেকট্রন আছে? 8টা ইলেকট্রন আছে। তো এই যে দেখো 8টা ইলেকট্রন থাকার কারণে এদের সর্বশেষ কক্ষপথটা কি হয়ে গেছে? স্থিতিশীল হয়ে গেছে, এবং এরা তখন কি করে? কোনো যৌগ গঠন করে না, অর্থাৎ এটা স্থিতিশীল অবস্থায় চলে গেছে। সো মাথায় রাখবা যে সোডিয়াম বলো বা পটাশিয়াম বলো বা ক্লোরিন বলো বা ম্যাগনেসিয়াম বলো, এই যে মৌলগুলো আছে এই মৌলগুলাও নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করতে চাইবে। কিসের ইলেকট্রন বিন্যাস লাভ করতে চাইবে? নিষ্ক্রিয় গ্যাসের। এখন নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করতে চাইলে তার সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকা লাগবে? 8টা ইলেকট্রন থাকা লাগবে। আর তখনই সে কোন অবস্থায় চলে যাবে? স্থিতিশীল অবস্থায় চলে যাবে। এখন চিন্তা করো, যার 8টা ইলেকট্রনের বেশি আছে সে কি করবে? নিশ্চয়ই ইলেকট্রন ত্যাগ করবে। আর যার 8টা ইলেকট্রনের চেয়ে কম আছে সর্বশেষ কক্ষপথে সে কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে। সোডিয়ামের ক্ষেত্রে দেখো সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা? 1টা। এখন এই যদি অষ্টক পূর্ণ করতে চায় 3s1 যদি অষ্টক পূর্ণ করতে চায় এর কয়টা ইলেকট্রন গ্রহণ করা লাগবে? 7টা ইলেকট্রন গ্রহণ করা লাগবে। 7টা ইলেকট্রন গ্রহণ করা সো টাফ। কিন্তু দেখো সে যদি একটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে খুব সহজেই সে কিন্তু এই যে 2s2 2p6 অর্থাৎ 8টা ইলেকট্রন বিন্যাস লাভ করতে পারবে, তাই কি না? তাহলে এই যে 8টা ইলেকট্রন বিন্যাস লাভ করতে পারবে একটা ইলেকট্রন ত্যাগের মাধ্যমে, তাহলে সেই সোডিয়াম কি করবে? ইলেকট্রন ত্যাগ করবে, রাইট? আচ্ছা তাহলে ইলেকট্রন ত্যাগের মাধ্যমে সে 8টা ইলেকট্রনের বিন্যাস লাভ করলো। এটাকেই আমরা বলি অষ্টকের নিয়ম, অর্থাৎ সর্বশেষ কক্ষপথে একটা মৌল কি করবে? 8টা ইলেকট্রন বিন্যাস লাভ করতে চাইবে। এই নিয়মটা কি বলা হয়? অষ্টকের বিন্যাস। তো তোমরা যদি একটু রিডিং পড়ো এখান থেকে দেখো, আমি একটু রিডিং করে বলি। প্রতিটি মৌলই তার সর্বশেষ শক্তি স্তরে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসের প্রবণতা দেখায়। অনুগঠনকালে কোনো মৌল ইলেকট্রন গ্রহণ বর্জন অথবা ভাগাভাগি, যাকে আমরা বাংলায় বলবো ইংলিশে বলবো শেয়ার, সর্বশেষ শক্তি স্তরে কয়টা করে ইলেকট্রন ধারণ করবে? 8টা করে ইলেকট্রন ধারণ করবে, ফলে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে। এই নিয়মটা কি আমরা কি বলবো? অষ্টকের নিয়ম বলবো। আমি কি বুঝাতে পারছি? অষ্টকের নিয়ম তাহলে কি? অষ্টকের নিয়ম হচ্ছে সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন বিন্যাস লাভ করতে হবে? 8টা ইলেকট্রন বিন্যাস লাভ করতে হবে। ক্লিয়ার? আচ্ছা এখন দেখেন আমরা যদি একটু গভীরভাবে লক্ষ্য করি যে এই যে নিয়নের উপরে কি আছে? হিলিয়াম আছে। হিলিয়ামের কয়টা ইলেকট্রন? 2টা ইলেকট্রন। ইলেকট্রন বিন্যাস করেন 1s2। এই হিলিয়াম কেমন টাইপের গ্যাস বলেন তো? হিলিয়াম এটাও নিষ্ক্রিয় গ্যাস। কেন নিষ্ক্রিয় হইল? কারণ তার সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 2টা ইলেকট্রন আছে। তাহলে মাথায় রাখবেন এবার যে সর্বশেষ কক্ষপথে যদি 2টো ইলেকট্রন থাকে, তখনও সেই স্থিতিশীল। তাহলে নিয়মটা কি দাঁড়াইলো? হয় 8টা আদারওয়াইজ 2টা। তাহলে 2টা ইলেকট্রন থাকলেও সে কি হবে? স্থিতিশীল হবে। আচ্ছা তাহলে হিলিয়ামের সর্বশেষ কক্ষপথে যেহেতু 2টা ইলেকট্রন সেহেতু সে স্থিতিশীল। এখন তাহলে দেখেন খেয়াল করেন যাদের ক্ষেত্রে 8টার ইলেকট্রন বিন্যাস অর্জন করা সম্ভব না তারা কি করবে? 2টার ইলেকট্রন বিন্যাস লাভ করবে। আসেন একটু বুঝাই। দেখেন হাইড্রোজেনের কথা চিন্তা করেন। হাইড্রোজেনে কয়টা ইলেকট্রন? নিশ্চয়ই একটা ইলেকট্রন। হাইড্রোজেনের যদি আপনি ইলেকট্রন বিন্যাস করেন তাহলে জিনিসটা কি দাঁড়ায়? 1s1 অর্থাৎ সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন আছে। এখন এখানে তো 8টা ইলেকট্রন থাকতে পারে না। 8টা ইলেকট্রন থাকতে পারে না। কেন পারে না? কারণ প্রথম কক্ষপথে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে চাইলেও এই কোনোদিন হাইড্রোজেন কোনোদিন 8টা ইলেকট্রন ধারণ করতে পারবে না। তাহলে তার কয়টা ইলেকট্রন ধারণ করতে হবে? নিশ্চয়ই 2টা। তাহলে দেখেন হাইড্রোজেন কি করবে? হাইড্রোজেন উল্টা আরো একটা ইলেকট্রন গ্রহণ করবে। একটা ইলেকট্রন কি করবে? গ্রহণ করবে। একটা ইলেকট্রন গ্রহণ করে সে অষ্টকের বিন্যাস লাভ করবে।
সরি 2 এর বিন্যাস লাভ করবে। কিসের বিন্যাস লাভ করবে? 2 এর বিন্যাস। অর্থাৎ তখন তার ইলেকট্রন বিন্যাস হবে, দেখেন হাইড্রোজেন যদি একটা ইলেকট্রন গ্রহণ করে, একটা ইলেকট্রন গ্রহণ করলে হাইড্রোজেন হয়ে যাবে হাইড্রোজেন মাইনাস, ঠিক আছে, তখন তার ইলেকট্রন বিন্যাস হবে ONS2। কি হবে ইলেকট্রন বিন্যাস? ONS2। এখন ONS2 কার? দেখেন তো হিলিয়ামের। এখন এই ONS2 এটা কেমন অবস্থা? এটা হচ্ছে স্থিতিশীল অবস্থা। এটা কেমন অবস্থা ভাইয়া? স্থিতিশীল অবস্থা। অর্থাৎ আমরা বলতে পারি যে হাইড্রোজেন একটা ইলেকট্রন গ্রহণ করে হিলিয়ামের না ইলেকট্রন বিন্যাস লাভ করলো, ফলে সে কি হয়ে গেল? স্থিতিশীল হয়ে গেল। তাহলে দেখেন সর্বশেষ কক্ষপথে 2টা ইলেকট্রন গ্রহণ করে, মানে 2টা ইলেকট্রন রেখে সে কোন অবস্থায় যেতে পারে? স্থিতিশীল অবস্থায় যেতে পারে। তাহলে এখান থেকে আরেকটা নিয়ম দাঁড়ায়, সেটা হচ্ছে আপনার 2 এর নিয়ম, যাকে আমরা ইংলিশে বলি ডুয়েট রুল। কি বলি? ডুয়েট রুল। ওকে ফাইন। তাহলে দেখেন নিষ্ক্রিয় গ্যাসগুলোর সর্বশেষ শক্তি স্তরে 2টি বা 8টি করে ইলেকট্রন বিদ্যমান, তেমনি অণু গঠনে কোনো পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে এক বা একাধিক জোড়া ইলেকট্রন বিদ্যমান থাকবে। এক বা একাধিক জোড়া ইলেকট্রন থাকবে, এটাই কিসের নিয়ম? 2 এর নিয়ম। অর্থাৎ সর্বশেষ কক্ষপথে 2টা ইলেকট্রন থাকলে পরে তখন সেটাকে আমরা কি বলবো? 2 এর নিয়ম বলবো। আশা করি বুঝতে পারছি। তো মাথায় রাখবেন, ইন শর্ট মাথায় রাখবেন যে হাইড্রোজেন এবং হিলিয়াম, হাইড্রোজেন এবং হিলিয়াম, হাইড্রোজেন হিলিয়াম, তারপর হচ্ছে লিথিয়াম বেরিলিয়াম, ঠিক আছে, এরা হচ্ছে আপনার 2 এর নিয়ম পালন করে। 2 এর নিয়ম পালন করে। 2 এর নিয়ম পালন করে। আচ্ছা, অর্থাৎ ইন শর্ট এরা হচ্ছে ডুয়েট ফলো করে। কি ফলো করে? ডুয়েট ফলো করে। এবং বেরিলিয়ামের পরে বোরন থেকে শুরু করে বাকি যে মৌলগুলো আছে, বোরন থেকে শুরু করে বাকি যে মৌলগুলো আছে, বাকি মৌল, এরা কিসের নিয়ম ফলো করে? এরা হচ্ছে 8 এর নিয়ম ফলো করে। এটা হচ্ছে কিসের নিয়ম ফলো করে? 8 এর নিয়ম ফলো করে। আচ্ছা, সো 8 এর নিয়ম যেহেতু ফলো করে, তাহলে 8 কে আমরা কি বলছি? অষ্টক। অষ্টক ইংরেজি কি? অষ্টক ইংরেজি হচ্ছে অক্টেট। মনে থাকবে এইটুকু, অষ্টক ইংরেজি হচ্ছে অক্টেট। আচ্ছা, এখনো যদি না বুঝে থাকেন তাহলে আমি আপনাকে একটু বলে দিই হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1 আর বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 4। তাহলে 1 থেকে 4 পর্যন্ত যে মৌলগুলো আছে, 1 থেকে 4 পর্যন্ত যে মৌলগুলো আছে, এই মৌলগুলো ডুয়েট নিয়ম ফলো। 4 এর চেয়ে বেশি পারমাণবিক সংখ্যা যা আছে, তো 5 থেকে শুরু করে যত আছে সবাই কোন নিয়ম ফলো করবে? আর এর নিয়ম ফলো। আসেন একটু আমরা দেখার চেষ্টা করি। ধরেন যে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 7। তাহলে এবার আপনারাই বলেন নাইট্রোজেন কোন নিয়ম ফলো করবে? ডুয়েট নিয়ম নাকি অক্টেট নিয়ম? যেহেতু পারমাণবিক সংখ্যা 5 এর বেশি, সো নাইট্রোজেন অবশ্যই কোন নিয়ম ফলো করবে? অক্টেট নিয়ম ফলো করবে। ঠিক আছে? আচ্ছা, অর্থাৎ হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম এই 4টা মৌল ব্যতীত সকল মৌলই অষ্টকের নিয়ম পালন করবে। হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম এগুলো সব হচ্ছে ডুয়েট নিয়ম ফলো করবে। ক্লিয়ার ব্যাপার? আচ্ছা, এখন আচ্ছা আমরা এই যে ডুয়েট নিয়ম পড়লাম, কেন ডুয়েট নিয়ম পড়লাম? কি কারণে পড়লাম? যে কারণে পড়লাম সেটা হচ্ছে আপনার আয়নিক বন্ধন। আমরা এখন আয়নিক বন্ধন পড়া শুরু করবো। আচ্ছা, সো আমরা বাসায় যখন কোনো কিছু খাই, কোন জিনিসটা না থাকলে খাবারটা ভালো লাগে না বা স্বাদ লাগে না? বলেন। লবণ, খাবার লবণ, যার সংকেত হচ্ছে আপনার সোডিয়াম ক্লোরাইড, NaCl। এটাকে আমরা বলি খাবার লবণ। ওকে, যার সাইন্টিফিক নাম হচ্ছে আপনার সোডিয়াম ক্লোরাইড। সাইন্টিফিক নাম কি? সোডিয়াম ক্লোরাইড। আচ্ছা, এই যে সোডিয়াম ক্লোরাইড, এই সোডিয়াম ক্লোরাইড, এখানে সোডিয়াম এবং ক্লোরিন দুইটা ভিন্ন ভিন্ন মৌল। দেখেন, সোডিয়াম এবং ক্লোরিন দুইটা ভিন্ন ভিন্ন মৌল। দুইটা ভিন্ন মৌল যুক্ত হয়ে একটা যৌগ সৃষ্টি করছে। দুইটা ভিন্ন মৌল যুক্ত হয়ে কি সৃষ্টি করছে? একটা যৌগ সৃষ্টি করছে। এখন এই সোডিয়াম এবং ক্লোরিনের মাঝে যে বন্ধনটা থাকে, সোডিয়াম এবং ক্লোরিনের মাঝে যে বন্ধনটা থাকে, সেই বন্ধনটা হচ্ছে আপনার আয়নিক বন্ড, বা বাংলায় বললে আয়নিক বন্ধন। বাংলায় বললে কি? আয়নিক বন্ধন। এখন এই আয়নিক বন্ধনটা কিভাবে সৃষ্টি হয় এটা আপনাকে বুঝতে হবে। এবং আমার দৃঢ় বিশ্বাস যে আপনাদের ফাইনাল পরীক্ষায় যদি কোশ্চেন হবে সোডিয়াম ক্লোরাইড কিভাবে সৃষ্টি হয় ব্যাখ্যা দাও। কোশ্চেনটা কি? কোশ্চেনটা হচ্ছে এরকম, NaCl কিভাবে সৃষ্টি হয় ব্যাখ্যা দাও। কিভাবে সৃষ্টি হয় ব্যাখ্যা
ওকে, এই হচ্ছে আমাদের কোশ্চেন। এখন আমরা এই কোশ্চেনের অ্যান্সারটা খুঁজবো, ঠিক আছে? এই কোশ্চেনের অ্যান্সারটা খুঁজবো, এবং এই কোশ্চেনের যদি অ্যান্সার খুঁজি তাহলে আমাদের আয়নিক বন্ধনটা পড়া হয়ে যাবে। আশা করি আপনারা এটুকু বুঝতে পারছেন। ওকে ফাইন। আচ্ছা, মাথায় রাখবেন আয়নিক বন্ধন, আয়নিক বন্ধন বোঝার জন্য আপনার কোনো কিছু বুঝতে করার দরকার নাই, আপনাকে আগে আয়নিক শব্দটা বুঝতে হবে। কি শব্দটা বুঝতে হবে? আয়নিক। তো আমি লিখলাম আয়নিক। আয়নিক শব্দটা যদি আমি ভাঙি, ভাঙলে পাচ্ছি আয়ন। আমরা ভাঙলে কি পাচ্ছি? আয়ন পাচ্ছি। আচ্ছা, মাথায় রাখবেন আয়ন হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? আয়ন হচ্ছে আপনার দুই প্রকার। আয়ন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ক্যাটায়ন, একটা হচ্ছে অ্যানায়ন। ক্যাটায়ন আর একটা হচ্ছে কি? অ্যানায়ন। ক্যাটায়ন মানেটা কি? ক্যাটায়ন মানেটা কি? ক্যাটায়নের বাংলা অর্থ হচ্ছে এরকম, ধনাত্মক চার্জ। ধনাত্মক চার্জ। অ্যানায়ন, অ্যানায়নের বাংলা অর্থ কি? অ্যানায়নের বাংলা অর্থ হচ্ছে আপনার ঋণাত্মক চার্জ। তাহলে চার্জ কয়টা হইলো? দুইটা, একটা হচ্ছে ধনাত্মক চার্জ, একটা হচ্ছে ঋণাত্মক চার্জ। ক্লিয়ার? একটা ধনাত্মক চার্জ আর একটা হচ্ছে কি আপনার ঋণাত্মক চার্জ। আশা করি এইটুকু বুঝতে পারছেন। এখন এই ধনাত্মক ঋণাত্মক চার্জের সঙ্গে বন্ধনের কি সম্পর্ক? আচ্ছা, একটু বোঝার চেষ্টা করুন বন্ধনের কি সম্পর্ক। দেখেন, এই যে এইটা হচ্ছে একটা চার্জ, ধরে নেন এটা হচ্ছে চার্জ, এবং এর চার্জ হচ্ছে প্লাস, পজিটিভ চার্জ। তার মানে এটা হচ্ছে ক্যাটায়ন। এটা কি? একটা ক্যাটায়ন। ক্লিয়ার? এবার দেখেন, ধরে নেন এটা হচ্ছে একটা নেগেটিভ চার্জ। এটা হচ্ছে একটা নেগেটিভ চার্জ, যার আমরা কি বলবো? এটাকে আমরা বলবো অ্যানায়ন। এটাকে আমরা কি বলবো? হ্যাঁ, একটা হচ্ছে ক্যাটায়ন, একটা হচ্ছে অ্যানায়ন। সো পজিটিভ চার্জ, পজিটিভ, প্লাস 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 প্লাস, পজিটিভ চার্জ, ধনাত্মক চার্জ। তার মানে তার যে বৈদ্যুতিক ফিল্ড সেটা হচ্ছে কেমন? পজিটিভ, ধনাত্মক। নেগেটিভ চার্জ, মাইনাস 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 মাইনাস। এখন সিম্পলি চিন্তা করে যে দুইটা ডিফারেন্ট জিনিস, ফর এক্সাম্পল একটা ছেলে এবং একটা মেয়ে, এদের মাঝে কি হবে? নিশ্চয়ই আকর্ষণ হবে, রাইট? আচ্ছা, তাহলে দুইটা বিপরীত ধর্মী জিনিসের মধ্যে কি হয়? আকর্ষণ হয়, তাই কিনা? তাহলে দেখে একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ, তাহলে এদের মাঝে কি সৃষ্টি হবে? এরা যখন কাছাকাছি আসবে, একটু ভালো করে বোঝার চেষ্টা করবে, এরা যখন কাছাকাছি আসবে এদের মাঝে নিশ্চয়ই একটা একটা বন্ধন সৃষ্টি হবে। কেন বন্ধন সৃষ্টি হবে এদের মাঝে? বন্ধন সৃষ্টির কারণটা কি? বন্ধন সৃষ্টির কারণ হচ্ছে একজন ধনাত্মক, একজন ঋণাত্মক, দুইটা বিপরীত ধর্মী জিনিস। তাহলে মাথায় রাখবে এই পৃথিবীতে যা কিছু আছে বিপরীত ধর্মী জিনিসগুলো পরস্পর কি করে? আকর্ষণ করে। তাহলে একটা পজিটিভ এবং একটা নেগেটিভ যদি পরস্পর কাছাকাছি আসে তাহলে তাদের মাঝে একটা বন্ধন সৃষ্টি হবে। ক্লিয়ার? কেন বন্ধন সৃষ্টি হবে? কারণ বিপরীত চার্জ। কারণ চার্জটা কি হবে? বিপরীত। আচ্ছা, এই বন্ধনটাকে বলা হয় স্থির তড়িৎ আকর্ষণ বল। কি বললাম? এই যে প্লাস এবং মাইনাসের মাঝে যে বন্ধনটা সৃষ্টি হয়, এই বন্ধনটাকে আমরা যে বলের কারণে সৃষ্টি হয় সেই বলের নাম হচ্ছে আপনার স্থির তড়িৎ আকর্ষণ বল। স্থির তড়িৎ আকর্ষণ বল। তাহলে এখন যদি এদের মাঝে একটা বন্ধন সৃষ্টি হয়, সেই বন্ধনটা সৃষ্টি হচ্ছে কোন বলের কারণে? স্থির তড়িৎ আকর্ষণ বলের কারণে। কোন বলের কারণে? স্থির তড়িৎ আকর্ষণ বলের কারণে সেটা সৃষ্টি হচ্ছে। ক্লিয়ার? তাহলে এখন দেখেন, খেয়াল করে, তাহলে আমি বলতে পারি ক্যাটায়ন এবং অ্যানায়ন এদের মাঝে স্থির তড়িৎ আকর্ষণ বলের কারণে একটা বন্ধন সৃষ্টি হবে। কি সৃষ্টি হবে? একটা বন্ধন সৃষ্টি হবে। এখন দেখেন, ক্যাটায়ন হচ্ছে একটা আয়ন, অ্যানায়ন এটাও একটা আয়ন। দুইটা আয়নের মাঝে বন্ধন সৃষ্টি হচ্ছে, তাহলে সেই বন্ধনের নাম কি দিবেন আপনি? নিশ্চয়ই আয়নিক বন্ধন বলবেন, তাই না? দুইটা আয়নের মাঝে বন্ধন সৃষ্টি হচ্ছে, বিকজ একটা প্লাস একটা হচ্ছে মাইনাস, তাহলে এই বন্ধনের নাম কি দিবেন আপনি? নিশ্চয়ই আয়নিক বন্ধন, তাই কিনা? আচ্ছা, তাহলে আপনারা একটু চিন্তাই করে বলেন, নিজেরা একটু চিন্তা করে বলেন যে স্থির তড়িৎ আকর্ষণ বলের কারণে কি সৃষ্টি হচ্ছে? আয়নিক বন্ধন সৃষ্টি হচ্ছে। তাহলে এখন কি কোশ্চেন হয় যে আয়নিক বন্ধন সৃষ্টির কারণ কি? অ্যান্সার কি হবে? স্থির তড়িৎ আকর্ষণ বল। ক্লিয়ার? স্থির তড়িৎ আকর্ষণ। আশা করি বুঝতে পারছেন। এখন আপনার মনে কোশ্চেন যে স্যার, এই স্থির তড়িৎ আকর্ষণ বল তো বুঝলাম, আয়নিক বন্ধনটাও বুঝলাম, কিন্তু রসায়নে এই ক্যাটায়ন এবং অ্যানায়ন কিভাবে সৃষ্টি হয়? রসায়নে ক্যাটায়ন অ্যানায়ন কিভাবে সৃষ্টি হয় এইটা যদি আপনি বুঝতে চান, তাহলে ওই যে একদম শুরুতে বলছিলাম অষ্টকের নিয়ম, 2 এর নিয়ম, কিভাবে হবে? ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের মাধ্যমে। আসেন সেটা একটু বোঝার চেষ্টা করুন। দেখেন, খেয়াল করুন,
আমাদের কাছে সোডিয়াম আছে, রাইট? আমাদের কাছে কি আছে? সোডিয়াম। ওকে, আমি আশা করবো যে আপনারা হচ্ছে এইগুলা যখন ভিডিওটা যখন দেখতেছেন তখন হচ্ছে খাতায় নোট করে নিচ্ছেন, কারণ হচ্ছে আপনি যেটুকু পারবেন সেটুকু নোট করে নেবেন, এইটুকুই আপনার কাজে রাখবে, ঠিক আছে? আচ্ছা দেখ, আমি যদি সোডিয়ামের কথা বলি, সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11। সেখানে ইলেকট্রন বিন্যাস যদি করা হয় 1s2 2s2 2p6 3s1, অর্থাৎ 3 নম্বর কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? একটা ইলেকট্রন থাকে। এটা হচ্ছে সোডিয়ামের নিউক্লিয়াস, প্রথম কক্ষপথ। দ্বিতীয়, এই যে দেখেন 3 নম্বর কক্ষপথে একটা ইলেকট্রন আছে, এটা হচ্ছে 3s1। এখন এইখানে যদি অষ্টক পূর্ণ করতে হয় তাহলে কয়টা ইলেকট্রন লাগবে? একটা ইলেকট্রন আছে, অষ্টক পূর্ণ করবে, অষ্টক মানে 8টা ইলেকট্রনের বিন্যাস লাভ করবে, তাহলে 8 ইলেকট্রন লাগবে কয়টা? 7টা ইলেকট্রন লাগবে। এখন সিম্পলি চিন্তা করেন যে 7টা ইলেকট্রন গ্রহণ করতে গেলে তার প্রচুর শক্তি লাগে, কিন্তু সোডিয়াম সহজেই একটা ইলেকট্রন ত্যাগ করতে পারে, কারণ 7টা ইলেকট্রন গ্রহণ করার চেয়ে 1 ইলেকট্রন ত্যাগ করা সোজা। 7টা ইলেকট্রন গ্রহণ করার চেয়ে 1 ইলেকট্রন ত্যাগ করা খুবই সোজা। তো সোডিয়াম কি করবে? এই 1 ইলেকট্রন ত্যাগ করে দিবে। কি করে দিবে? 1 ইলেকট্রন ত্যাগ করে দিবে। 1 ইলেকট্রন ত্যাগ করে যদি দেন, তাহলে দেখেন 1 ইলেকট্রন মনে করেন নাই, 1 ইলেকট্রন মনে করেন নাই, তাহলে আছে কি দেখেন তো? 2 নম্বর কক্ষপথ আছে। 2 নম্বর কক্ষপথ কই? এই যে এটা হচ্ছে 2 নম্বর কক্ষপথ, এই যে এটা হচ্ছে আপনার সেকেন্ড অরবিট বা 2 নম্বর কক্ষপথ। সো সেকেন্ড অরবিটে কয়টা ইলেকট্রন হচ্ছে দেখেন তো? 1 2 3 4 5 6 7 8 হচ্ছে অষ্টক পূর্ণ হচ্ছে। তাহলে সোডিয়াম কি করবে? এই 1 ইলেকট্রন ত্যাগ করে দেবে। এখন দেখেন, একটা মৌলের প্রাথমিক অবস্থায়, কোন অবস্থায়? প্রাথমিক অবস্থায় বা সক্রিয় অবস্থায় ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা সেম থাকে। ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা সেম থাকে। ফর এক্সাম্পল, আমি যদি বলি সোডিয়ামের বর্তমানে প্রোটন কয়টা? 11। তাহলে ইলেকট্রন কয়টা? 11টা, তাই কি না? কিন্তু দেখেন, প্রোটন থাকে কোথায়? প্রোটন থাকে নিউক্লিয়াস। প্রোটন কি ত্যাগ দিতে পারে? না, ত্যাগ দিতে পারে না। প্রোটন ত্যাগ দিতে পারে না, ত্যাগ হতে পারে কি? একটা ইলেকট্রন যদি বের হয়ে যায়, দেখেন একটা ইলেকট্রন যদি বের হয়ে যায়, হিসাবটা দেখেন, হিসাব হচ্ছে এরকম যে সোডিয়ামে হচ্ছে আপনার 11টা ইলেকট্রন, 11টা প্রোটন। কথাটা বুঝেন? 11টা ইলেকট্রনের চার্জ হলো 11 ইন্টু -1, 11টা প্রোটনের চার্জ হলো 11 ইন্টু +1, 11 ইন্টু +1। তাহলে দেখেন তো, -11 +11, একটা পরমাণু টোটাল চার্জ কত হচ্ছে দেখেন তো? 0 হচ্ছে। এখন খেয়াল করেন, যখন সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে দিচ্ছে, সোডিয়াম যখন একটা ইলেকট্রন ত্যাগ করে দিচ্ছে, তখন কি আর 11টা ইলেকট্রন থাকতেছে? না, তখন 11টা ইলেকট্রন থাকতেছে না। তখন কয়টা থাকতেছে? 10টা। কারণ 11টা ইলেকট্রন ছিল, একটা ইলেকট্রন ত্যাগ করে দিয়েছে, তখন থাকতেছে 10টা ইলেকট্রন, রাইট? আচ্ছা, 10 ইলেকট্রন মানে কি? 10 গুণ -1, তাহলে আমি বলবো কি -10। বাট প্রোটন কি সোডিয়াম ত্যাগ করতে পারে? না, প্রোটন ত্যাগ করা সম্ভব না। কেন সম্ভব না? কারণ প্রোটন থাকে কোথায়? নিউক্লিয়াসে, আর নিউক্লিয়াসটা খুবই স্থিতিশীল। এই কারণে ইলেকট্রন কি হবে না? নিউক্লিয়াস থেকে ত্যাগ হবে না। নিউক্লিয়াস থেকে যদি ইলেকট্রন ত্যাগ না, প্রোটন ত্যাগ না হয়, তাহলে নিউক্লিয়াসে প্রোটন থাকে কয়টা? ওই 11টা প্রোটনই থাকে। 11টা প্রোটনের চার্জ কত? 11 ইন্টু +1 ইকুয়াল টু আমরা বলতে পারি +11। তো দেখেন, -10 +11 যোগ করলে কত হয়? +1। এই জন্য সোডিয়াম যখন ইলেকট্রন ত্যাগ করে, তাই সোডিয়ামের মাথার উপর কি লেখা হয়? +1 লেখা। বুঝতে পারছেন? অর্থাৎ সংক্ষেপে মাথায় রাখবেন যে যতটা ইলেকট্রন ত্যাগ করবে তার মাথার উপরে ততটা প্লাস লিখবে। ফর এক্সাম্পল, এই যে মাহিন স্যার যদি 3টা ইলেকট্রন ত্যাগ করে, তাহলে মাহিন স্যারের মাথার উপরে এখানে কি থাকবে? +3 লেখা থাকবে। যদি মাহিন স্যার 3টা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে কি হবে? মাথার উপরে -3 লেখা থাকবে। অর্থাৎ যতটা ইলেকট্রন ত্যাগ করবে ততটা প্লাস, যতটা ইলেকট্রন গ্রহণ করবে ততটা মাইনাস আসে। দেখেন, খেয়াল করেন, ক্লোরিনের কথা চিন্তা করেন। ক্লোরিন, আচ্ছা, ক্লোরিন দেখেন, এটা হচ্ছে ক্লোরিন, এটা হচ্ছে ক্লোরিন। তো এই যে ক্লোরিন দেখতে পাচ্ছেন, এই ক্লোরিনের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করলে ক্লোরিনের 17টা ইলেকট্রন থাকবে সক্রিয় অবস্থায়। ইলেকট্রন বিন্যাস করলে কি হয় দেখেন তো? 1s2 2s2 2p6 3s2 3p5। অর্থাৎ সর্বশেষ কক্ষপথ কোনটা হলো দেখেন তো? সর্বশেষ কক্ষপথ হচ্ছে 3s2 3p5। সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 7টা ইলেকট্রন আছে। সর্বশেষ কক্ষপথ কোন কক্ষপথ বলুন তো? 3 নং কক্ষপথ। 3 নং কক্ষপথ হচ্ছে সর্বশেষ। সর্বশেষ কক্ষপথ আমি লিখি, এইটা হচ্ছে 3 নম্বর কক্ষপথ। 1 2 3 4 5
6 7 7টা। এখন একটা জিনিস চিন্তা করে, একটা মৌলের সর্বশেষ কক্ষপথে 7টা ইলেকট্রন আছে। সে যখন স্থিতিশীল অবস্থায় যাবে সে অষ্টকের নিয়ম পূরণ করবে। এখন সে অষ্টকের নিয়ম পূরণ করার জন্য 7টা ইলেকট্রন ত্যাগও করতে পারে, আবার চাইলে একটা ইলেকট্রন গ্রহণও করতে পারে। তো সিম্পল চিন্তা করেন, 7টা ইলেকট্রন ত্যাগ করবে নাকি একটা ইলেকট্রন গ্রহণ করবে? 7টা ইলেকট্রন ত্যাগ করা ধরো কষ্ট, একটা ইলেকট্রন গ্রহণ করে কিন্তু তার চেয়ে কম কষ্ট। তো সবাই কিন্তু কষ্ট কম করতে চায়। এই যে আপনি, আমি, সবাই কি করতে চাই? কম কষ্ট করতে চাই, কম কষ্ট করে ভালো ভালো কম করতে চাই, কম কষ্ট করে ভালো ইনকাম করতে চাই, কম কষ্ট করে সবাই আমরা ভালো থাকতে চাই, রাইট? তো পরমাণুগুলো কি করবে? আপনারা আমার মতো চিন্তা করবে, না আমি একটু কষ্ট কম করবো। কষ্ট কম করার জন্য এই ক্লোরিন কি করবে দেখেন, সর্বশেষ কক্ষপথে 7টা ইলেকট্রন ত্যাগ না করে একটা ইলেকট্রন গ্রহণ করবে। একটা ইলেকট্রন কি করবে? গ্রহণ করবে। একটা ইলেকট্রন যদি গ্রহণ করে, একটা ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে কি অবস্থা হবে দেখেন তো? একটা ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে অবস্থা হবে এরকম। দেখেন আমি একটু পরের পেজে লিখি। ক্লোরিন বর্তমানে ইলেকট্রন আছে 17টা ইলেকট্রন আছে। তো 17টা ইলেকট্রন 17টা ক্লোরিন সক্রিয় অবস্থায়। 17টা ইলেকট্রন মানে কি? 17 ইলেকট্রন মানে 17 গুণ -1 ইকুয়াল টু -17। 17টা প্রোটন যখন থাকে, 17 প্রোটন যখন থাকে, প্রোটনের চার্জ +1, তাহলে 17 ইনটু +1 ইকুয়াল টু +17। যোগফল কত হয়? 0 হয়, অর্থাৎ সক্রিয় অবস্থায় চার্জ 0। বাট সে যখন একটা ইলেকট্রন গ্রহণ করবে, দেখেন ক্লোরিন যখন একটা ইলেকট্রন গ্রহণ করবে তখন তার ইলেকট্রন হয়ে যাবে কয়টা? 18টা ইলেকট্রন। কয়টা ইলেকট্রন হবে? 18। বাট প্রোটন থাকবে কয়টা? 17টা প্রোটন থাকবে। 17 18 ইলেকট্রন 18 ইনটু -1 ইকুয়াল টু -18। 17 প্রোটনের জন্য 17 ইনটু +1 ইকুয়াল টু +17। যোগ করলে কত হয়? -1 হচ্ছে, রাইট? ক্লোরিন যখন একটা ইলেকট্রন গ্রহণ করবে, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করলে তার সর্বশেষ কক্ষপথে আগের অবস্থা কি ছিল? আগের অবস্থা ছিল 3s2 3p5, রাইট? এক ইলেকট্রন গ্রহণ করার পরে সে হয়ে যাবে ক্লোরিন -1। ঠিক আছে, ক্লোরিন কি হয়ে যাবে? মাইনাস, অর্থাৎ ক্লোরিন মাইনাস ইলেকট্রন বিন্যাস কেমন হবে? 3s2 3p5 না হয়ে হবে কত? 3p6। 3p5 না হয়ে কি হয়ে যাবে? 3p6 হয়ে যাবে। এই যে তাহলে দেখেন, এটা হচ্ছে আপনার সক্রিয় অবস্থায় বা আমরা বলতে পারি মুক্ত অবস্থায়, এবং এটা হচ্ছে আপনার যৌগ গঠনের সময়, অর্থাৎ যৌগ গঠনের সময়। তাহলে দেখেন ক্লোরিন কি করলো? একটা ইলেকট্রন ত্যাগ করে দিল, সরি একটা ইলেকট্রন গ্রহণ করে ফেললো। একটা ইলেকট্রন গ্রহণ করলে ক্লোরিনটা কি হয়ে যাচ্ছে? আলটিমেটলি ক্লোরিন মাইনাস হয়ে যাচ্ছে। ক্লোরিনটা কি হয়ে যাচ্ছে? মাইনাস হয়ে যাচ্ছে। এই যে অলরেডি আমরা বুঝে গেছি ম্যাথমেটিক্যালি যে ক্লোরিনটা মাইনাস কিভাবে হয়। সো তাহলে ক্লোরিন হয়ে গেল ক্লোরিন মাইনাস, আর সোডিয়াম কি হয়ে গেল? সোডিয়াম প্লাস। ওকে ফাইন। তো এখন দেখেন, খেয়াল করেন, মনে করেন হচ্ছে এটা হচ্ছে আপনি, এটা হচ্ছেন আপনি, ঠিক আছে? আপনার একটা ইলেকট্রন বেশি ছিল, আপনি একটা ইলেকট্রন ত্যাগ করেছেন, তাহলে আপনি কি হয়ে গেছেন? প্লাস। এবং অনেক দূরে, এটা হচ্ছে আপনার সেই প্রিয়তম, সে কি করছে? এক ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে সে কি হয়ে গেছে বলেন তো? সে হয়ে গেছে মাইনাস, রাইট? মাইনাস। এখন দুজনে কাছাকাছি আসতেছেন, দুজনে যখন কাছাকাছি আসতেছে, দেখেন তো যখন কাছাকাছি যাবেন, ঠিক আছে, যখন কাছাকাছি যাবেন আস্তে আস্তে প্লাস এবং মাইনাস কাছাকাছি যাচ্ছে, প্লাস মাইনাস কাছাকাছি যাচ্ছে, প্লাস মাইনাস কাছাকাছি যাচ্ছে, প্লাস মাইনাস কাছাকাছি যাচ্ছে। যখন অনেক কাছাকাছি চলে যাবেন, দেখেন তো দুইজনের বিপরীতধর্মী চার্জ হওয়ার কারণে, কি হবে বলেন তো? আপনাদের মাঝে একটা আকর্ষণ সৃষ্টি হবে বা একটা বন্ধন সৃষ্টি হবে। তাহলে দেখেন, এখন মনে চিন্তা করেন, এটা হচ্ছে সোডিয়াম প্লাস এবং এটা হচ্ছে ক্লোরিন মাইনাস। দুজন যখন কাছাকাছি আসে তখন তাদের মাঝে বিপরীত চার্জ হওয়ার কারণে সৃষ্টি হয়, একটা বন্ধন সৃষ্টি হয়। তো এটাকে আমরা কি বলতেছিলাম? ক্যাটায়ন। আর এটাকে আমরা কি বলতেছিলাম? অ্যানায়ন। তো ক্যাটায়ন এবং অ্যানায়ন যখন খুব কাছাকাছি আসবে তখন তাদের মাঝে বিপরীত চার্জের কারণে বন্ধন সৃষ্টি হবে। সেই বন্ধনটাকে আমরা কি বলবো? আয়নিক বন্ধন বলবো। ক্লিয়ার? এই ছিল আয়নিক বন্ধনের ব্যাখ্যা। কিন্তু পরীক্ষার খাতায় কিভাবে লিখবেন আসে সেটা একটু বোঝাই দিই, ঠিক আছে? পরীক্ষার খাতায় কিভাবে লিখবেন আসে সেটা একটু বুঝাই দিই। সোডিয়াম এর সর্বশেষ কক্ষপথে
একটি ইলেকট্রন থাকে যা ত্যাগ করে অক্টেট এর বিন্যাস লাভ, অক্টেটের বিন্যাস লাভ করে। ফলে সোডিয়াম প্লাস সৃষ্টি হয়, সোডিয়াম প্লাস সৃষ্টি। দেখেন তো আমরা এটা রিয়াকশনটাকে কিভাবে লিখতে পারি, আমরা রিয়াকশন কিভাবে লিখতে পারি, সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করতেছে কয়টা, একটা ইলেকট্রন ত্যাগ করছে, কি হয়ে যাচ্ছে সোডিয়াম প্লাস। ক্লিয়ার? ক্লিয়ার এটুকু? আই হোপ ক্লিয়ার। আচ্ছা, সোডিয়ামের সঙ্গে কে যুক্ত হচ্ছে বলেন তো, ক্লোরিন যুক্ত হচ্ছে না, ক্লোরিন যুক্ত হচ্ছে। আচ্ছা, তাহলে আমি এখন লিখতে পারি ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে, ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে বলেন তো, ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে 7টা ইলেকট্রন থাকে, 7টি ইলেকট্রন থাকে। এখন 7টা ইলেকট্রন থাকলে সে কি করবে, একটা ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে আমরা বলতে পারি এবার, তাই একটি ইলেকট্রন গ্রহণ করে, একটি ইলেকট্রন গ্রহণ করে অক্টেটের বিন্যাস লাভ হবে, অক্টেটের বিন্যাস লাভ হবে। আচ্ছা, সো এখন দেখেন ক্লোরিন যদি একটা ইলেকট্রন গ্রহণ করে, ক্লোরিন কি হয়ে যাবে, ক্লোরিন মাইনাস হয়ে যাবে না, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করলে ক্লোরিন কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে ক্লোরিন মাইনাসের সংকেত কেমন, Cl মাইনাস। তাহলে এবার রিঅ্যাকশনটা কিভাবে লিখবেন, রিঅ্যাকশনটা কিভাবে, যে ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করতেছে, গ্রহণ করে সে কি হয়ে যাচ্ছে, ক্লোরিন মাইনাস হয়ে যাচ্ছে। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, ক্লোরিন হচ্ছে অধাতু। ক্লোরিন কয়টি, মানে ক্লোরিন কি একটা অধাতু, এবং ক্লোরিন ন্যাচারালি অবস্থান করে Cl2 আক। ক্লোরিন ন্যাচারালি কিভাবে অবস্থান করে, Cl2 আক। Cl2 মানে কি দেখেন, এই একটা ক্লোরিন, তার সঙ্গে একটা ক্লোরিন। ক্লোরিন একসঙ্গে কয়টা থাকে, একত্রে কয়টা থাকে, দুইটা থাকে। একটা ক্লোরিন যদি একটা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে দুইটা ক্লোরিন কয়টা ইলেকট্রন গ্রহণ করবে, কয়টা ইলেকট্রন গ্রহণ করবে, নিশ্চয়ই দুইটা ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে আমরা বলতে পারি যে Cl2 দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, দুইটা ইলেকট্রন গ্রহণ করে কি উৎপন্ন করবে, 2Cl মাইনাস, তাই কি 2Cl মাইনাস। এবার খেয়াল করেন সোডিয়াম প্লাস, এই কয়টা মাইনাসের সঙ্গে যুক্ত হবে, নিশ্চয়ই একটা ক্লোরিন মাইনাসের সঙ্গে যুক্ত হবে, কারণ এখানে চার্জ +1, এখানে চার্জ -1, +1 এর সঙ্গে নিশ্চয়ই -1 যুক্ত হবে। একটা প্লাস চার্জ আর একটা মাইনাস চার্জকে গ্রহণ করবে, একটা প্লাস চার্জ একটা মাইনাস চার্জকে গ্রহণ করবে। এখন দেখেন এখানে মাইনাস চার্জ কয়টা আছে, দুইটা আছে। তাহলে দুইটা ক্লোরিন মাইনাস কয়টা সোডিয়ামকে গ্রহণ করবে, নিশ্চয়ই দুইটা। সো আমরা এবার এখানে কি করবো, এবার আমরা এখানে 2Na, দুইটা ইলেকট্রন মাইনাস, 2Na প্লাস, এটাকে আমরা এক নম্বর রিঅ্যাকশন দিলাম, এটাকে আমরা দুই নম্বর রিঅ্যাকশন দিলাম। যারা এখনো বুঝতে পারেন না তাদেরকে বলবো যে ভিডিওটা একটু একটু আবার প্লেব্যাক করে আমরা একটু দেখি। আচ্ছা, সো এখন দেখেন আমরা কি করতে পারি, 1+2 করতে পারি। 1+2 করে কি লিখতে পারি আমরা দেখেন তো, এবং অবশ্যই এইটুকু লিখতে হবে, তা না হলে আপনি মার্কস পাবেন না, মার্কস পাবেন না। ঠিক আছে, দুটো ইলেকট্রন ত্যাগ করলো, 2Na প্লাস, আচ্ছা Cl2 দুইটা ইলেকট্রন গ্রহণ, 2Cl মাইনাস। ওকে ফাইন, এবার দেখেন খেয়াল করেন, যখন আপনি যোগ করতেছেন দেখেন বাম পক্ষ ডান পক্ষ, বাম পক্ষ ডান পক্ষ। এবার একদম বীজগণিতের নিয়ম ফালাই নেন, বীজগণিতের নিয়ম যদি ফালাই নেন তাহলে দেখেন দুইটা ইলেকট্রন মাইনাস আর দুইটা ইলেকট্রন সামনে প্লাস, প্লাস মাইনাস কি হয়, কাটাকাটি হয়ে গেল। তো দেখেন তাহলে লিখতে পারি 2Na প্লাস Cl2 উৎপন্ন করতেছে বিক্রিয়া করে 2Na প্লাস এবং 2Cl মাইনাস, 2Na প্লাস এবং 2Cl মাইনাস। ক্লিয়ার? সোডিয়াম ক্লোরাইড মানে কি, সোডিয়াম ক্লোরাইড মানে হচ্ছে Na প্লাস এবং Cl মাইনাস, Na প্লাস এবং Cl মাইনাস। তাহলে দেখেন তো একটা সোডিয়াম ক্লোরাইডে Na প্লাস একটা, ক্লোরিন মাইনাস একটা। তাহলে এখানে কয়টা সোডিয়াম প্লাস আছে, দুইটা, কয়টা ক্লোরিন মাইনাস আছে, দুইটা। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি 2NaCl। সো আমরা এবার আলটিমেট রিঅ্যাকশন লিখতে পারি 2Na প্লাস Cl2 রিঅ্যাকশন করে উৎপন্ন করবে 2NaCl। ক্লিয়ার? 2NaCl। এই
এই হচ্ছে আপনার আলটিমেট রিঅ্যাকশন। আপনি যখন এইটুকু লিখবেন, এইটুকু লিখলে পরে আপনার অবশ্যই ফুল মার্কস পেতে আপনি বাধ্য। যে টিচার খাতা দেখবে সে আপনাকে ফুল মার্কস দিতে বাধ্য। বাস এই আইনি বন্ধন আসলে পরে এইটুকু ব্যাখ্যা দেবেন। ক্লিয়ার? এখন আপনার মাথায় আছে একটা কোশ্চেন প্র্যাকটিস করেন, সেটা হচ্ছে আপনার ম্যাগনেসিয়াম ক্লোরাইডের বন্ধন ব্যাখ্যা দাও। বন্ধন ব্যাখ্যা দাও। আচ্ছা, এবার আপনারা কি করে দেখে বুঝবেন, যেটা আয়নিক যৌগ নাকি হচ্ছে আপনার সমযোজী যৌগ, মানে এটা আয়নিক বন্ধন থাকবে কি থাকবে না? এবার তো শর্টকাট, আসেন শর্টকাট। মাথায় রাখবে মৌলের নামের শেষে ইউএন আম বা বাংলার জন্য বলেন আম, মৌলের নামের শেষে আম থাকলে চোখ বন্ধ করে সেখানে বলবেন ধাতু। চোখ বন্ধ করলেন বলবেন কি ধাতু। আর মৌলের নামের শেষে যদি আম না থাকে, ফর এক্সাম্পল হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, মৌলের নামের শেষে আম না থাকলে সেটাকে আমরা বলবো কি অধাতু। দেখে আপনি ধাতু চিনে গেলেন, অধাতু চিনে গেলেন, ঠিক আছে? ধাতু চিনে গেলেন, অধাতু চিনে ফেললেন। মাথায় রাখবে যখন একটা ধাতু এবং অধাতু থাকবে একত্রে তখন সেখানে আয়নিক বন্ধন। তাহলে মাথায় রাখবেন ধাতু প্লাস অধাতু কি সৃষ্টি হবে? সেখানে আয়নিক বন্ড সৃষ্টি হবে। আরো মাথায় রাখবেন ভালো করে, আরো মাথায় রাখবেন ধাতু অলওয়েজ ক্যাটায়নে কনভার্ট হয়। ক্যাটায়ন মানে কি পজিটিভ চার্জ। অধাতু অলওয়েজ কিসে কনভার্ট হয়? অ্যানায়নে কনভার্ট হয়। তাহলে দেখেন তো ক্যাটায়ন এবং অ্যানায়ন ইলেকট্রন দান এবং গ্রহণের মাধ্যমে সোডিয়াম যে ইলেকট্রনটা ত্যাগ করতো সেটা গ্রহণ করছিল কে? ক্লোরিন, তাই না? সেটা গ্রহণ করছে কি? ক্লোরিন। ধাতু এবং অধাতু ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণের মাধ্যমে ক্যাটায়ন এবং অ্যানায়নে কনভার্ট হয়। সেই ক্যাটায়ন এবং অ্যানায়নের মাঝে আয়নিক বন্ধন সৃষ্টি হয়। আয়নিক বন্ধনযুক্ত যৌগগুলোকে আমরা কি বলবো? আয়নিক যৌগ। ফর এক্সাম্পল দেখেন যে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের কথা বলছি, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, রাইট? দেখেন তো এখানে আপনার হচ্ছে ম্যাগনেসিয়ামটা কি ধাতু না ধাতু? ম্যাগনেসিয়াম নামের শেষে কি আছে? আম আছে, তাহলে ম্যাগনেসিয়াম হচ্ছে ধাতু। ক্লোরিন নামের শেষে আম নাই, এটা কি অধাতু? ধাতু কি আছে? কাছাকাছি আছে। জাস্ট চোখ বন্ধ করে লিখে দেন আয়নিক যৌগ, এবং তাদের মাঝে যে বন্ধনটা থাকবে সেটা হচ্ছে আয়নিক বন্ধন। তারপরে দেখুন MgH2 ম্যাগনেসিয়াম হাইড্রাইড, এর নাম হচ্ছে আপনার ম্যাগনেসিয়াম হাইড্রাইড। এই যে ম্যাগনেসিয়াম হাইড্রাইড আসলে এটা মানে আয়নিক সব কিছু দেখার চেষ্টা করি। ম্যাগনেসিয়াম নামের শেষে আম আছে, এটা কি? চোখ বন্ধ করে বলবেন ধাতু। হাইড্রোজেন নামের শেষে কি আম আছে? নাই, চোখ বন্ধ করে এটাকে বলবেন কি? অধাতু। তাহলে ধাতু এবং অধাতু কি হয়ে গেছে? চলে আসছে কাছাকাছি। চোখ বন্ধ করে বলে দেবে যে তাদের মাঝে কোন বন্ধন কাজ করবে? আয়নিক বন্ধন কাজ করবে। যেখানে আয়নিক বন্ধন সেই যৌগের নাম হচ্ছে আয়নিক যৌগ। আশা করি আপনারা সবাই আয়নিক যৌগ বুঝতে পেরেছেন। বাসায় একটু প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন আয়নিক বন্ধন সম্পূর্ণ। সো আমরা এতক্ষণ কি দেখলাম? দেখলাম হচ্ছে তোমার আয়নিক বন্ধন কিভাবে সৃষ্টি হয়, রাইট? আচ্ছা, তো এই যে আয়নিক বন্ধন কিভাবে সৃষ্টি হয় এটা যখন আমরা পড়েছি তখন আমরা দেখেছি যে ইলেকট্রন তোমার ত্যাগ হচ্ছে, একজন ইলেকট্রন ত্যাগ করতেছে, একজন ইলেকট্রন গ্রহণ করতেছে, রাইট? কিন্তু কখন ইলেকট্রন শেয়ার করবে এটা কি আমরা দেখেছি? আমরা দেখিনি। আচ্ছা, আগে আমাদের বুঝতে হবে যে ইলেকট্রনটা কখন শেয়ার হয়। এই আমরা যখন ইলেকট্রনের শেয়ারের ব্যাপারটা বুঝতে পারবো তখন সমযোজী বন্ধন কিভাবে সৃষ্টি হয় এটা সম্পূর্ণ ক্লিয়ারলি বুঝতে পারবো। আচ্ছা, সো আসেন আমরা ইলেকট্রন শেয়ার কেন হবে সেটা একটু বোঝার চেষ্টা করি। সো আমরা প্রথমেই জেনে আসছি কি অস্টকের নিয়ম, রাইট? অস্টক এবং হচ্ছে কি তোমার দুইয়ের নিয়ম বা ডুয়েট রুল। অস্টকের নিয়ম এবং দুইয়ের নিয়ম। আচ্ছা, তো অস্টকের নিয়মে কি নিয়ম ছিল? অস্টকের নিয়মে কথাটা এরকম ছিল যে সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন বিন্যাস লাভ করবে? 8টা ইলেকট্রন বিন্যাস লাভ করবে। এবং দুইয়ের নিয়ম কি বলে? দুইয়ের নিয়ম বলে সর্বশেষ কক্ষপথে 2টা ইলেকট্রন বিন্যাস লাভ করবে। এখন খেয়াল করো, যখন অষ্টক হচ্ছে তখন কেউ একজন ইলেকট্রন ত্যাগ করতেছে, আর যখন দুইয়ের নিয়ম হচ্ছে তখন কেউ একজন ত্যাগ করতেছে বা গ্রহণ করতেছে, মানে ত্যাগ অথবা গ্রহণ।
কখন ত্যাগ করে? যখন বেশি থাকে। কখন গ্রহণ করে? যখন কম থাকে 8টার চেয়ে, রাইট? কিন্তু খেয়াল করেন এই যে হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন? একটা। এখন দেখেন এইখানে আবার ক্লোরিন আছে, এই ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন? দেখেন তো 1 2 3 4 5 6 7, 7টা ইলেকট্রন। তাহলে আমরা বলতে পারি ক্লোরিনের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 3s2 3p5। আশা করি সবাই এটা জানেন। সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 7টা ইলেকট্রন আছে, রাইট? আর হাইড্রোজেনের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন আছে। তো এখন দেখেন আমরা কি করলাম? হাইড্রোজেনের এই ইলেকট্রনটা ত্যাগ করে দিলাম। সেই ইলেকট্রনটা কি গ্রহণ করলো? এই যে ইলেকট্রনটা গ্রহণ করলো ক্লোরিন। ইলেকট্রনটা যখন ক্লোরিন গ্রহণ করে দেখেন তো, তখন ক্লোরিন হয়ে যাচ্ছে তোমার 3s2 3p6, অর্থাৎ ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে 1 2 3 4 5 6 7 8, 8টা ইলেকট্রন হচ্ছে। ক্লোরিন অষ্টক পূর্ণ করতেছে, কিন্তু ক্লোরিনের অষ্টক পূর্ণ করতে গিয়ে হাইড্রোজেনের দিকে গরিব হয়ে যাচ্ছে, অর্থাৎ হাইড্রোজেনের 2 এর নিয়মও পূরণ হচ্ছে না। কিন্তু এই নিয়ম কি আমরা চেয়েছিলাম? আমাদের নিয়মটা কি বলে? আমাদের নিয়মটা বলে অষ্টকের নিয়ম এবং 2 এর নিয়ম, অর্থাৎ সর্বশেষ কক্ষপথে হয় 8টা থাকবে, অদারওয়াইজ 2টা থাকবে, তাই কিন্তু আছে কয়টা? দেখেন তো হাইড্রোজেনের একটাও নাই। তাহলে এটা সম্ভব না, এই ঘটনা ঘটবে না। তো এবার কি করবে দেখেন, তাহলে হাইড্রোজেনের একটা ইলেকট্রন হাইড্রোজেনের কাছেই থাকবে। তাহলে হাইড্রোজেন যদি 2 এর নিয়ম পূরণ করতে হয়, তাহলে এবার মনে করেন ক্লোরিন ইলেকট্রন ত্যাগ করে দিল, ক্লোরিন একটা ইলেকট্রন ত্যাগ করে দিল, সেটা চলে আসলো এই যে হাইড্রোজেনের কাছে। যখন হাইড্রোজেনের কাছে চলে আসলো তখন দেখেন তো ক্লোরিনের কয়টা ইলেকট্রন হচ্ছে? 1 2 3 4 5 6, 6টা ইলেকট্রন হচ্ছে। ক্লোরিন কি অষ্টক নিয়ম পূরণ করতে পারতেছে? পারতেছে না। তাহলে দেখেন দুইজনেরই কি আছে? ইলেকট্রনের ঘাটতি আছে। দুইজনেরই ইলেকট্রনের ঘাটতি আছে। যখন দুইজনেরই ইলেকট্রন ঘাটতি থাকবে তখন আসলে সেখানে আদান প্রদান হবে না, অর্থাৎ কেউ ইলেকট্রন ত্যাগ করবে না, কেউ ইলেকট্রন গ্রহণও করবে না। তখন কি করতে হবে? শেয়ার করতে হবে। তখন কি করতে হবে? শেয়ার করতে হবে। এখন শেয়ারটা কিভাবে হয় দেখেন, খেয়াল করেন। সো হাইড্রোজেন কি করলো? হাইড্রোজেন তার এই একটা ইলেকট্রন নিয়ে টুক 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 করে আস্তে 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 ক্লোরিনের কাছে গেল। ক্লোরিনের কাছে গিয়ে দেখেন এই যে এইভাবে ইলেকট্রনটা শেয়ার করলো। ইলেকট্রন যখন শেয়ার করলো দেখেন তো, একটু খেয়াল করেন তো, ইলেকট্রন যখন ক্লোরিনের সঙ্গে শেয়ার করলো দেখেন তো, এইবার হাইড্রোজেনের সর্বশেষ কক্ষপথ কোনটা হচ্ছে? হাইড্রোজেনের সর্বশেষ কক্ষপথ কোনটা হচ্ছে? এই তো হাইড্রোজেনের সর্বশেষ কক্ষপথ, তাই না? দেখেন তো এই সর্বশেষ কক্ষপথে এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, কয়টা ইলেকট্রন হইলো? 2টা ইলেকট্রন হইলো। তাহলে দেখেন তো হাইড্রোজেনের নিয়মটা কি হয়ে গেল? কিসের নিয়ম? 2 এর নিয়ম পূরণ করে ফেললো। আর ক্লোরিনের দিকে যদি আপনি তাকান, ক্লোরিনের দিকে তাকালে দেখবেন তো ক্লোরিনের সর্বশেষ কক্ষপথ কোনটা? এই যে এইটা, এটা হচ্ছে ক্লোরিনের সর্বশেষ কক্ষপথ। এখানে কয়টা ইলেকট্রন আছে দেখেন তো? 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ ব্যাপারটা হয়ে গেছে এরকম যে এই যে দুটো ইলেকট্রন আপনি দেখতে পাচ্ছেন, এই দুটো ইলেকট্রন ক্লোরিনেরও আছে, হাইড্রোজেনেরও আছে। ক্লোরিনেরও আছে, হাইড্রোজেনেরও আছে, অর্থাৎ উভয়ের আছে। ফলে হাইড্রোজেনও 2 এর ইলেকট্রন বিন্যাস লাভ করতেছে, অর্থাৎ 2 এর নিয়ম পূরণ করতেছে, আবার ক্লোরিনও সে অষ্টকের নিয়ম পূরণ করতে পারতেছে। তাহলে এখানে কি ঘটনা ঘটলো? এখানে ঘটনা ঘটছে যেখানে আসলে অ্যাকচুয়ালি ইলেকট্রনটা শেয়ার হয়েছে, ফলে দুইজনেরই কি হয়ে গেছে? অষ্টক এবং 2 এর নিয়ম পূরণ হয়েছে। তো এখন দেখেন এইখানে কোন ইলেকট্রনের ত্যাগ ঘটছে? ঘটে নাই। কোন ইলেকট্রনের গ্রহণ করছে? ঘটে নাই। তাহলে ইলেকট্রনের ত্যাগ হইলে পরে ক্যাটায়ন সৃষ্টি হয়, আর ইলেকট্রনের গ্রহণ হইলে পরে অ্যানায়ন সৃষ্টি হয়। এখানে কোনো ক্যাটায়ন অ্যানায়ন সৃষ্টি হইতে হয় না। তাহলে দেখেন যখন তোমার ইলেকট্রন শেয়ার হবে, ইলেকট্রন শেয়ার হওয়ার সময় ক্যাটায়ন অ্যানায়ন সৃষ্টি হয় না। তাহলে মাথায় রাখতে হবে ক্যাটায়ন অ্যানায়ন সৃষ্টি হয় না, ক্যাটায়ন অ্যানায়ন সৃষ্টি হয় না। এবং আর কি মাথায় রাখতে হবে? আর মাথায় রাখতে হবে যে দুইজনেরই অর্থাৎ 2টা মৌলেরই, উভয় মৌলের 2টি মৌলেরই ইলেকট্রনের ঘাটতি থাকবে। 2টি মৌলেরই ইলেকট্রন ঘাটতি থাকবে। এখন দেখেন দুইজনেরই ইলেকট্রন ঘাটতি আছে, দুইজনেরই কি আছে? ইলেকট্রনের ঘাটতি আছে, এবং কোনো ক্যাটায়ন আয়ন সৃষ্টি হচ্ছে না। তাহলে কি হবে? ইলেকট্রন শেয়ার হবে। এখন দেখেন যখন ইলেকট্রন শেয়ার হচ্ছে, এই যে হাইড্রোজেন এবং ক্লোরিন একে অপরের সঙ্গে দেখেন তো যুক্ত হয়ে যাচ্ছে না? একে অপরের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে দেখেন তো 2টা পরমাণু কাছাকাছি আসতেছে এবং ইলেকট্রন শেয়ার করছে, একে অপরের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে নিশ্চয়ই এখানে কি সৃষ্টি হবে? বন্ধন সৃষ্টি হবে। কোথায় বন্ধনটা সৃষ্টি হবে? এই জায়গাটাতে বন্ধনটা সৃষ্টি হবে। তখন এই বন্ধনটাকে আমরা বলবো সমযোজী বন্ধন। তখন এটাকে আমরা কি বলবো? সমযোজী বন্ধন। অর্থাৎ দেখেন তাহলে
ইলেকট্রন শেয়ার করার কারণটা হচ্ছে দুইজনের ইলেকট্রন ঘাটতি আছে, কেউ ইলেকট্রন ত্যাগ করতে চাইবে না, ফলে ইলেকট্রন যখন ত্যাগ করতে পারবে না তখন বাধ্য হয়ে ইলেকট্রন শেয়ার করতে হবে। ইলেকট্রন শেয়ার করার সময় দুইটা ভিন্ন পরমাণু কাছাকাছি চলে আসবে, যখন দুইটা ভিন্ন পরমাণু একদম কাছাকাছি চলে আসবে, একটা পরমাণুর উপরে আরেকটা পরমাণু যুক্ত হয়ে যাবে, মানে ওভারল্যাপ করবে বা অধিক্রমণ করবে, তখন যে বন্ধন সৃষ্টি হবে সেই বন্ধনকে আমরা কি বলবো? সমযোজী বন্ধন। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন এই যে সমযোজী বন্ধনের সংজ্ঞাটা একটু পড়ে আসি। দেখেন সমযোজী বন্ধনের সংজ্ঞা কি বলে? পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে স্থায়ী ইলেকট্রন বিন্যাস লাভের জন্য ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে সমযোজী বন্ধন বলে। এখন এই যে স্থায়ী ইলেকট্রন বিন্যাস মানেটা কি? হয় অক্টেটের রুল, অক্টেট বা অষ্টকের নিয়ম পালন করবে, অথবা ডুয়েটের নিয়ম পূরণ করবে। যখনই অক্টেট অথবা ডুয়েটের নিয়ম পূরণ হয় তখনই স্থায়ী ইলেকট্রন বিন্যাস হয়, এবং তখন কি হচ্ছে? ইলেকট্রন শেয়ার হচ্ছে। তাহলে ইলেকট্রন শেয়ার হবে, অক্টেটের বিন্যাস লাভ করবে বা ডুয়েটের বিন্যাস লাভ করবে, তখনই যে বন্ধনটা সৃষ্টি হবে সেটা হচ্ছে সমযোজী বন্ধন, যেমনটা আমরা কেবলমাত্র দেখলাম। এই যে কেবলমাত্র দেখলাম, তাই কিনা? আচ্ছা, তো আচ্ছা, এই ব্যাখ্যাটা আপনারা একটু পড়ে নেবেন। এই ব্যাখ্যা, এখানে যে ব্যাখ্যা দেওয়া আছে, এই ব্যাখ্যাটা আপনারা একটু ভিডিওটা পজ করে এই ব্যাখ্যাটা একবার একটু পড়বেন। আমার মনে হয় যে এই ব্যাখ্যাটা পড়লে পরে আপনাদের কাছে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। আমি এবার একটু আমার মতো করে এক্সপ্লেনেশন করতেছি। ফর এক্সাম্পল, আপনাদের কোশ্চেন আসছে, আপনাদের এখান থেকে কোশ্চেন আসছে, মনে করেন কোশ্চেন হচ্ছে এরকম যে HCl কিভাবে গঠিত হয়? HCl কিভাবে গঠিত হয়? ওকে, তাহলে দেখেন আপনারা কিভাবে অ্যান্সার লিখবেন, পরীক্ষার হলে কিভাবে অ্যান্সার লিখবেন। আচ্ছা, তো HCl কিভাবে গঠিত হয় এইটা বলার আগে এইটা যে সমযোজী যৌগ সেটা আপনি কি করে চিনবেন? আসেন, তাহলে সমযোজী যৌগ চেনার শর্ত, সমযোজী যৌগ চেনার শর্ত বা সমযোজী বন্ধন চেনার উপায়, সমযোজী বন্ধন চেনার উপায়, সমযোজী বন্ধন চেনার উপায়। ওকে, ফাইন। সমযোজী বন্ধন চেনার উপায়, প্রথম কথা হচ্ছে অধাতু প্লাস অধাতু, অধাতু প্লাস কি হইতে হবে? অধাতু হওয়া লাগবে। অর্থাৎ একটা অধাতুর সঙ্গে যখন আরেকটা অধাতু যুক্ত থাকবে, চোখ বন্ধ করে মাথায় রাখবেন সেখানে কি আছে? সমযোজী বন্ধন আছে। সেখানে চোখ বন্ধ করে আপনি কি বলবেন? সমযোজী বন্ধন আছে। আচ্ছা, সমযোজী বন্ধনকে আমরা ইংরেজিতে বলি কোভ্যালেন্ট বন্ড। কি বলি আমরা ইংরেজিতে? কোভ্যালেন্ট বন্ড। আমরা ইংরেজিতে কি বলি? কোভ্যালেন্ট বন্ড। আচ্ছা, তো অধাতু কি করে চিনবেন? যার নামের শেষে কি নাই? আম নাই। যার নামের শেষে কি নাই? আম নাই। ক্লিয়ার এটুকু? নামের শেষে আম না থাকলে সেটা অধাতু। দুইটা অধাতু যখন একত্রে থাকবে তখন সেখানে চোখ বন্ধ করে সমযোজী বন্ধন। আচ্ছা, ওকে, ফাইন। তাহলে দেখেন HCl একটা নাম কি? একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হচ্ছে কি? ক্লোরিন। এটা হচ্ছে হাইড্রোজেন, 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 আর এটা হচ্ছে আপনার ক্লোরিন, ক্লোরিন। এটার নামের শেষে আম আছে? এটার নামের শেষে আম আছে? আম নাই। তাহলে এটা কেমন টাইপের যৌগ হবে? নিশ্চয়ই দুইটা অধাতু অধাতু। তাহলে অধাতু অধাতু হলে সেখানে কি থাকবে? সমযোজী বন্ধন থাকবে। আর সমযোজী বন্ধনযুক্ত যৌগকে, সমযোজী বন্ধনযুক্ত যৌগ বা অণুকে আমরা বলবো সমযোজী যৌগ, সমযোজী যৌগ। এটাই আসল কথা। তাছাড়া আরো কিছু কথা আছে, সেটা একটু যদি বলি। আপনারা পর্যায় সারণী অধ্যায়ে পড়ছেন ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা। মাথায় রাখবেন সমযোজী বন্ধন তখন সৃষ্টি হবে যখন দুইটা মৌলেরই আয়নীকরণ শক্তি বেশি হবে। কি হবে? আয়নীকরণ শক্তি বেশি, ইলেকট্রন আসক্তি বেশি, আয়নীকরণ শক্তি বেশি, ইলেকট্রন আসক্তি বেশি। দুইটা মৌলের আয়নীকরণ শক্তি বেশি, ইলেকট্রন আসক্তি কেমন? বেশি। এখন মাথায় রাখবেন পর্যায় সারণীতে ধাতু এবং অধাতুগুলো থাকে, ধাতু এবং অধাতুগুলোর মধ্যে অধাতুগুলোর আয়নীকরণ শক্তি বেশি হয়, ইলেকট্রন আসক্তিও কেমন হয়? বেশি হয়। তো দুইটা মৌলেরই যখন আয়নীকরণ শক্তি এবং ইলেকট্রন আসক্তি বেশি হবে তখন তাদের মাঝে সমযোজী বন্ধন সৃষ্টি হবে। ওকে, আচ্ছা, ওকে, ফাইন। তাহলে এবার আমরা আগের প্রশ্নে চলে যাই। আমাদের প্রশ্নটা কি ছিল? HCl কিভাবে গঠিত হয়? HCl কিভাবে গঠিত হয়? HCl কিভাবে গঠিত হয়? আসেন ব্যাখ্যা দিই। তো ফার্স্ট অফ অল আপনার পরীক্ষার খাতা যেভাবে লিখবেন, হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করেন। হাইড্রোজেন হচ্ছে আপনার 1s1, ওকে,
1s1। আচ্ছা, তার সঙ্গে কি যুক্ত হচ্ছে? ক্লোরিন যুক্ত হচ্ছে। ক্লোরিনের কয়টা ইলেকট্রন? 17টা ইলেকট্রন। ইলেকট্রন বিন্যাস করেন 1s2 2s2 2p6 3s2 3p5। অনেকে আবার এটাকে এই যে 1s স্কয়ার 2s স্কয়ার, ঠিক আছে, এই যে স্কয়ার পড়েন না, এটাকে স্কয়ার পড়া যাবে না, এটাকে 2 বলতে হবে। এটাকে কি বলতে হবে? 2 বলতে হবে। মনে থাকবে এটুকু? এটুকু মনে থাকবে? আশা করি সবার মনে থাকবে। ওকে, আচ্ছা, এখন দেখেন খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন যে এই যে এখানে 1s1 এখানে একটা ইলেকট্রনের ঘাটতি আছে, তাহলে একটা ইলেকট্রন তার দরকার। আবার ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে কি আছে? ঘাটতি আছে। সর্বশেষ কক্ষপথে এখানে ইলেকট্রনের ঘাটতি আছে, কারণ 3s2 3p5 টোটাল হয় কয়টা? টোটাল হচ্ছে 7টা। টোটাল হচ্ছে কয়টা? 7টা। লাগবে কয়টা? 8টা। আসতে কয়টা? 7টা। 1s1 আসতে কয়টা? 1টা। লাগবে কয়টা? 2টা। দুইজনেরই ঘাটতি আছে। তাহলে আমরা বলবো যেহেতু সর্বশেষ অরবিটে বা কক্ষপথে হাইড্রোজেন ও ক্লোরিন উভয়ের ইলেকট্রনের ঘাটতি আছে, সেহেতু হাইড্রোজেন ও ক্লোরিন ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করবে না, বা ইলেকট্রন বর্জন বা গ্রহণ করবে না, ত্যাগ বা গ্রহণ করবে না, বরঞ্চ ইলেকট্রন শেয়ার করবে। এখন এমন ভাবে শেয়ার করবে যে হাইড্রোজেনের সর্বশেষ কক্ষপথে 2টা হবে, আর ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে কয়টা হবে? 8টা হবে। তাহলে এবার আপনারা একটু চিত্রের সাহায্যে ব্যাখ্যা দিবেন। আমি আবারও বলতেছি, যখনই আপনারা সমযোজী বন্ধনের ব্যাখ্যা দিবেন, একটু চিত্রের সাহায্যে ব্যাখ্যা দিবেন। তাহলে দেখেন হাইড্রোজেনের চিত্র কেমন হবে? এটা হচ্ছে হাইড্রোজেনের চিত্র, আর এটা হচ্ছে ক্লোরিনের চিত্র। এই যে হাইড্রোজেনের চিত্র এবং ক্লোরিনের চিত্র। সো আপনারা হাইড্রোজেনের এই যে একটা ইলেকট্রন, এটা হচ্ছে হাইড্রোজেনের একটা ইলেকট্রন, দিলেন একটা ইলেকট্রন। ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 7টা আছে। তাহলে সেই 7টা ইলেকট্রন একটু লিখি আমরা। 1 2 3 4 5 6 7। তাই কি? এই তো 7টা ইলেকট্রন নাকি? আচ্ছা, সো এবার দেখেন ঘটনা কি ঘটবে। ঘটনা হচ্ছে আপনারা যখন এরকম চিত্র আঁকাবেন, এটা হচ্ছে আপনার বন্ধন গঠনের পূর্বে। এটা কখন? এটা হচ্ছে আপনার বন্ধন গঠনের পূর্বে। ক্লিয়ার? আচ্ছা, বন্ধন যখন গঠিত হবে, দেখেন বন্ধন যখন গঠিত হবে তখনকার চিত্রটা কেমন হবে? তখনকার চিত্রটা এরকম হবে। এই যে হাইড্রোজেন একটা ইলেকট্রন নিয়ে আগায় গেল, কার দিকে? ক্লোরিনের দিকে একটা ইলেকট্রন নিয়ে আগায় গেল। তো হাইড্রোজেন যখন আগায় গেছে, দেখেন আগায় যাওয়ার পরে হাইড্রোজেনের সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন হলো, সরি, এই যে ক্লোরিন একটা ইলেকট্রন শেয়ার করলো। এই যে হলুদ গুলো হচ্ছে ক্লোরিনের ইলেকট্রন, আর এই যে গোলাপি গুলো হচ্ছে আপনার কার ইলেকট্রন? হাইড্রোজেনের ইলেকট্রন। তাহলে এবার দেখেন তো হাইড্রোজেনের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন হয়েছে? 2টো ইলেকট্রন হয়েছে। আর ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে কয়টা হয়েছে? 8টা হয়েছে। তাহলে এবার আপনারা এখানে একটু ডার্ক করে দিবেন, একটু শেড করে দিবেন। শেড করে দিয়ে লিখবেন যে এখানে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে ইলেকট্রন শেয়ার ঘটে, যার ফলে অষ্টক ও 2 এর নিয়ম পালিত হয়। অষ্টক ও 2 এর নিয়ম পালিত হয়। বাস লিখে দিবেন, এরপরে কাজ শেষ। ক্লিয়ার? আচ্ছা, আশা করি আপনারা বুঝতে পারছেন, কারো কোনো ডাউট নেই। ঠিক আছে? আচ্ছা, আমরা আরেকটা যৌগ দেখি, তার ফলে হবে কি আমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা যৌগ হচ্ছে আপনার NH3, অ্যামোনিয়া। আচ্ছা, আরেকটা যৌগ দেখি, পানি দিয়ে পড়াই, কারণ পানিটা বেশি আসতে পারে। H2O কিভাবে গঠিত হয়? H2O কিভাবে গঠিত হয়? H2O কিভাবে গঠিত হয়? এই হচ্ছে আমাদের কোশ্চেন। ওকে, ফাইন। H2O কিভাবে গঠিত হয়? আচ্ছা, ওকে, ফাইন। সো আমি যদি H2O এর গঠনটা লিখতে যাই, দেখেন একটা অক্সিজেন, তার সঙ্গে কয়টা হাইড্রোজেন আছে? 2টা হাইড্রোজেন আছে। একটা অক্সিজেন, তার সঙ্গে 2টা হাইড্রোজেন আছে। ওকে, ফাইন। তো প্রথম কাজটা কি আপনার? প্রথম কাজটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস করবেন। কি করবেন? ইলেকট্রন বিন্যাস করবে।
সো হাইড্রোজেনের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, হাইড্রোজেনের একটা ইলেকট্রন, সো ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে 1s1। আমরা যদি অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করি, অক্সিজেনের কয়টা ইলেকট্রন? 8টা ইলেকট্রন। অক্সিজেনের যদি 8টা ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p, কত হবে বলেন তো? 2 2 4 আর এই 4, কয়টা হয়ে গেল? 8টা হয়ে গেল। এখন দেখেন এই সর্বশেষ কক্ষপথে অষ্টকের বিন্যাস লাভ করার জন্য কয়টা ইলেকট্রন প্রয়োজন? 2টি ইলেকট্রন প্রয়োজন, 2টি ইলেকট্রন প্রয়োজন, এটুকু মাথায় রাখবেন। ক্লিয়ার? আর এর কয়টা প্রয়োজন? এর হচ্ছে একটি ইলেকট্রন প্রয়োজন। এবার আপনি চিত্র আঁকবেন, এবার আপনি চিত্র আঁকবেন, বাংলা কথাতে না থেকে আপনি চিত্র দিয়ে বোঝাবেন টিচারকে। ওকে ফাইন। তো এটা হচ্ছে অক্সিজেন, আমাদের এটা হচ্ছে অক্সিজেন। অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 2 এবং 4, 6টা আছে। তাহলে 6টা ইলেকট্রন লিখি আমরা। এইখানে 2, এই যে 2, এই যে 4, এই একটা 5 আর একটা 6। ক্লিয়ার? হাইড্রোজেন, হাইড্রোজেনের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন? বারবারই বলতেছি হাইড্রোজেনের সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন। ক্লিয়ার? আচ্ছা, সো দেখেন, খেয়াল করেন, এখন দেখেন, খেয়াল করেন, আমাদের এখানে কয়টা হাইড্রোজেন আছে? পানিতে, পানির ভিতরে কয়টা হাইড্রোজেন আছে? পানির ভিতরে 2টা হাইড্রোজেন আছে না? আমরা যে 2টা হাইড্রোজেনকে নিয়ে আসলাম। এখন দেখেন এই যে একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন এখানে যাচ্ছে, অক্সিজেনের কাছে যাচ্ছে 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 যাচ্ছে, গিয়ে কি করতেছে? ইলেকট্রনটা শেয়ার করতেছে। এই যে ইলেকট্রনটা এমন ভাবে শেয়ার করলো, এমন ভাবে শেয়ার করলো, দেখেন যে এই যে দুটো ইলেকট্রন, একটা হচ্ছে হাইড্রোজেনের কক্ষপথে পড়তেছে আর একটা অক্সিজেনের কক্ষপথে পড়তেছে। ওকে ফাইন।